গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কল টমস কেবিন। আজ চতুর্থ পর্ব। আগন্তুক অত্যন্ত দীর্ঘকায়, রীতিমতো সুপুরুষ চেহারা, গায়ের রং অনেকটা স্প্যানিয়ার্ডদের মতো, মাথায় একরাশ কোঁকড়ানো ঘন কালো চুল, অত্যন্ত উজ্জ্বল ধরনের আশ্চর্য সজীব কুচকুচে কালো দুটো চোখ, তীক্ষ্ণ নাক, সুসংবদ্ধ পাতলা ঠোঁট। সুন্দর পরিপাটি পোশাকের মধ্যেও একটা রুচির পরিচয় পাওয়া যায়। সব মিলিয়ে উপস্থিত সকলেরই মনে ধারণা হল লোকটা অনন্য সাধারণ। অনায়াস ভঙ্গিতে কয়েক পা এগিয়ে এসে আগন্তুক মাথা থেকে টুপি খুলে সবাইকে অভিবাদন জানাল। কৃষ্ণাঙ্গ পরিচারককে ইঙ্গিতে ট্রাঙ্কটা মেঝেতে নামিয়ে রাখার কথা বলে সে সোজা সরাইওয়ালার কাছে গিয়ে নিজের নাম বলল, হেনরি বাটলার, ওকল্যান্ডস, শেলবি কাউন্টি। তারপর অনেকটা নির্লিপ্তের ভঙ্গিতেই বিজ্ঞাপনটার কাছে গিয়ে পড়তে লাগল। পড়া শেষ হতে না হতেই তার পাশে দাঁড়িয়ে থাকা নিগ্র ভৃত্যটিকে সে জিজ্ঞেস করল, আচ্ছা জিম, তোমার কি মনে হয় না আমরা বার্নানে ঠিক এইরকম একটি লোককে দেখেছি? হ্যাঁ স্যার, কিন্তু তার হাতটা... না, সেটা দেখিনি বটে, তবে বলা যায় না, হয়তো সেও হতে পারে। অলস ভঙ্গিতে দীর্ঘ একটা হাই তুলে হেনরি বাটলার সরাইওয়ালার কাছে গিয়ে তাকে আলাদা একটা ঘর দেওয়ার জন্য অনুরোধ করল। আমাকে এক্ষুনি কয়েকটা জরুরি চিঠি লেখার কাজ শেষ করতে হবে। সরাইওয়ালা তক্ষুনি তার অনুরোধ রাখার জন্য কয়েকজন কৃষ্ণাঙ্গ ভৃত্যকে ওপরতলায় পাঠালেন ঘরটা সাজিয়ে গুছিয়ে আগুন জ্বেলে ঠিকঠাক করে দেওয়ার জন্য। হেনরি বাটলার ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে পাশের লোকটির সঙ্গে গল্প করতে লাগল। আগন্তুক সরাইখানায় প্রবেশ করার পর থেকেই কারখানার মালিক মিস্টার উইলসন কেমন যেন একটা অস্বস্তিকর কৌতূহল অনুভব করছিলেন। তার কেবলই মনে হচ্ছিল হেনরি বাটলার নামক এই আগন্তুকটিকে তিনি যেন কোথায় দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন ঠিক স্পষ্ট মনে করতে পারছেন না। মনের অনেক গভীরে খুঁজেও তিনি কুলকিনারা করতে পারলেন না হেনরি বাটলারের সঙ্গে তার কোথায় পরিচয় হয়েছিল। অথচ আগন্তুক যখনই কোনো কথা বলছে বৃদ্ধ চমকে তার মুখের দিকে তাকাচ্ছেন, আর যখনই তার শান্ত স্থির কালো চোখের দৃষ্টির সঙ্গে চোখাচোখি হচ্ছে উনি চকিতে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন। অবশেষে হঠাৎ একটা সম্ভাবনার কথা মনে হতেই উনি এমন পরিপূর্ণ দৃষ্টি মেলে আগন্তুকের মুখের দিকে তাকালেন যে আগন্তুক মনে মনে শঙ্কিত না হয়ে উঠে পারল না। তাই তাড়াতাড়ি আসন ছেড়ে সে বৃদ্ধের কাছে উঠে এলো। চিনতে পারার ভঙ্গিতে হাতটা বাড়িয়ে সে বলল, আপনি নিশ্চয়ই মিস্টার উইলসন? ক্ষমা করবেন, প্রথমে আপনাকে আমি ঠিক চিনতে পারিনি। মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি শেলবি কাউন্টির হেনরি বাটলার। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। স্বপ্নাবিষ্ট মানুষের মতোই মিস্টার উইলসন কথাগুলো বললেন। এমন সময় এক কৃষ্ণাঙ্গ চাকর এসে খবর দিল ঘরটা সাজানো হয়ে গেছে। জিম, ট্রাঙ্কটা ওপরে নিয়ে যাও, আমি আসছি। তারপর বৃদ্ধের দিকে ফিরে আগন্তুক বলল, মিস্টার উইলসন, যদি কিছু মনে না করেন, অনুগ্রহ করে কি একবার আমার ঘরে আসবেন? আপনার সঙ্গে জরুরি দু একটা কথা আছে। কোনো জবাব না দিয়ে মিস্টার উইলসন এমনভাবে আগন্তুককে অনুসরণ করতে লাগলেন যেন ঘুমের মধ্যে হেঁটে চলা কোনো মানুষ। বারান্দা দিয়ে ওরা বেশ বড় একটা ঘরে প্রবেশ করল। কেবল জ্বালা আগুনে ঘরটা বেশ গরম হয়ে উঠেছে। তরুণ সন্তর্পণে দরজায় চাবি দিয়ে চাবিটা নিজের পকেটে রেখে দিল। তারপর বুকের উপর হাত দুটো জড়ো করে রেখে টান টান হয়ে দাঁড়িয়ে সোজা তাকালো বৃদ্ধের মুখের দিকে। স্তব্ধ বিস্ময়ে উইলসন বলে উঠলেন, জর্জ, তুমি? সত্যি আমি ভাবতেও পারিনি। ছদ্মবেশে আমি আত্মগোপন করেছি। বাদাম গাছের ছাল দিয়ে গায়ের রং হলুদ করেছি আর কলপ দিয়ে কালো করেছি চুলের রং।
তাই বিজ্ঞাপনে দেওয়া চেহারার বর্ণনার সঙ্গে আমার তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু জর্জ, তবু আমি বলবো, তুমি ভয়ঙ্কর বিপদের ঝুঁকি নিয়েছ। আমি তোমাকে কখনোই এই ধরনের কাজ করার পরামর্শ দিতে পারি না। আমি নিজের দায়িত্বে এই বিপদের ঝুঁকি নিয়েছি, মিস্টার উইলসন। এবার জর্জের ঠোঁটের সেই ম্লান হাসিটা কেমন প্রচ্ছন্ন একটা বিদ্রূপে পরিণত হল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, জর্জের বাবা একজন শ্বেতাঙ্গ, মা হতভাগ্য নিগ্র কৃতদাসী। অসামান্য রূপের জন্য যাকে কামনার শিকার হতে হয়েছিল। মায়ের তরফ থেকে জর্জ কেবল হালকা একটু বাদামি রং আর উজ্জ্বল একজোড়া কালো চোখ পেয়েছিল। বাকি সবটুকুই সে পেয়েছিল অজ্ঞাত পরিচয় বাবার কাছ থেকে। তাই একজন শ্বেতাঙ্গের ছদ্মবেশে নিজের পরিচয় গোপন রাখতে জর্জ প্রয়াসী হয়েছিল। কিন্তু জর্জের এই দুঃসাহসিকতায় ধর্মভীরু আর আইন শৃঙ্খলা মেনে চলা বৃদ্ধটি যে মনে মনে বিচলিত হয়ে উঠেছিলেন, সেটা তার অস্থির ভঙ্গি দেখে স্পষ্টই বোঝা গেল। জর্জ, আমি সত্যিই দুঃখিত, তবু না বলে পারছি না। নিজের দেশের আইন শৃঙ্খলা ভেঙে এভাবে তোমার পালিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। নিজের দেশ? জর্জ হ্যারিস হেসে উঠল। কবরখানা ছাড়া আমাদের আবার নিজের দেশ কোথায় স্যার? ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সেইখানেই আমাদের স্থান দেন। না না, এইভাবে বলো না জর্জ। আমাদের প্রত্যেকেরই উচিত ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। আমি জানি মিস্টার উইলসন, তবু না বলে পারছি না। যদি ঈশ্বরের সঙ্গে কখনো দেখা হতো, আমি তাকে জিজ্ঞেস করতাম, মুক্তি চাওয়াটা কি অপরাধ? স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমি কি কোনো অন্যায় করেছি? আমি তোমার মনের ভাব বুঝতে পারছি জর্জ। আমি জানি তোমার মনিব মিস্টার হ্যারিস তোমার সঙ্গে খুবই নিষ্ঠুর আচরণ করেছেন। তবু একজন সচেতন মানুষ হিসেবে আমি কিছুতেই তোমার পালিয়ে যাওয়ার ব্যাপারটাকে সমর্থন করতে পারছি না। চওড়া বুকের উপর হাত রেখে জর্জ একই ভঙ্গিতে টান টান হয়ে দাঁড়িয়েছিল। এখন শুধু বিদ্রূপের হাসিতে ঠোঁট দুটো একটু বেঁকে উঠল। আচ্ছা মিস্টার উইলসন, যদি এমন কখনো হতো একদল রেড ইন্ডিয়ান এসে হঠাৎ আপনাকে জোর করে ধরে নিয়ে অনেক নির্জন কোনো একটা জায়গায় সারা জীবনের মতো বন্দি করে রাখল, আপনি কি করতেন? পালাবার কোনো রকম চেষ্টা করতেন না? ধরুন দীর্ঘদিন বন্দি থাকার পর হঠাৎ দলছুট কোনো ঘোড়া কিংবা অপ্রত্যাশিত কোনো সুযোগ এসে গেল আপনার হাতের সামনে, আপনি কি চুপ করে বসে থাকতেন? পালাবার কোনো রকম চেষ্টাই করতেন না? সেই মুহূর্তে মিস্টার উইলসন কোনো জবাব দিতে পারলেন না। আনমনে হাতের ছাতাটা নিয়ে বারবার নাড়াচাড়া করতে লাগলেন। তারপর একসময় মৃদু ভাষে বললেন, জর্জ, তুমি তো জানো আমি তোমাকে বরাবরই বন্ধুর মতো ভালোবাসতাম। আমি যা কিছু বলতে চেয়েছি সব তোমার ভালোর জন্যেই। আমার মনে হচ্ছে তুমি সত্যিই ভয়ঙ্কর এক বিপদের ঝুঁকি নিয়েছ। ওরা নিশ্চয়ই এত সহজে তোমাকে নিষ্কৃতি দেবে না, যেভাবেই হোক ধরার চেষ্টা করবে। আর একবার যদি ধরতে পারে, তোমার কপালে ভোগান্তির শেষ থাকবে না। মারতে মারতে একেবারে আধমরা করে নদীর ওপারে বিক্রি করে দেবে। আমি জানি মিস্টার উইলসন, দৃঢ় স্বরে জর্জ বলল, আর আমি জেনে শুনেই এই বিপদের ঝুঁকি ঘাড়ে নিয়েছি। আমি এখন সবকিছুর জন্যই প্রস্তুত। এই দেখুন। ওভারকোটের বোতাম খুলে জর্জ দুটো পিস্তল আর বেশ বড় ভাঁজ করা একটা ছুরি দেখালো। জীবিত অবস্থায় ধরে নিয়ে গিয়ে আমাকে কোনোদিনই দক্ষিণ দেশে ওরা বিক্রি করে দিতে পারবে না। আর যদি তেমন কোনো ঘটনা ঘটে, 6 ফুটের মতো জমির ব্যবস্থা আমি তার আগেই করে নিতে পারব। কেন্টাকিতে আর কোনোদিনও ফিরে আসব না। এসব বড় ভয়ঙ্কর কথা জর্জ। নিজের হাতে দেশের আইন ভাঙতে যাওয়াটা তোমার ঠিক হচ্ছে না। আপনি আবার বলছেন আমার দেশ। আপনার দেশ আছে মিস্টার উইলসন, কিন্তু আমার মতো যে কৃতদাসী মায়ের গর্ভে জন্মেছে তার আবার দেশ কোথায়? আর যে দেশের আইন আমরা তৈরি করিনি, তার প্রতি আমাদের বিন্দুমাত্র সমর্থন নেই। আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এই আইন শুধু আমাদের ধ্বংস করার জন্যে, আমাদের দমিয়ে রাখার জন্যে। ধীরে ধীরে এগিয়ে এসে জর্জ মিস্টার উইলসনের মুখোমুখি একটা চেয়ারে বসল। আমার গল্প তো আপনাকে আমি বলেছি। আমার জন্ম হয়েছিল এক শ্বেতাঙ্গ পিতার ঔরসে। আমার মা ছিলেন তার কৃতদাসী। 6 বছর বয়সের সময় আমার পিতা মৃত্যুবরণ করেন। তার দেনার দায়ে আমাদের সব ভাই বোন সহ আমার মাকে নিলামে তোলা হয়। তখনই আমি আমার মা আর ভাই বোনদের থেকে আলাদা হয়ে যাই। মিস্টার হ্যারিস আমার বড় বোনকে কিনেছিলেন। আমি যার বাড়িতে ছিলাম সেই বুড়ো মনিবের সঙ্গে মিস্টার হ্যারিসের যোগাযোগ ছিল। হঠাৎ কেন জানি পছন্দ হয়ে যাওয়ায় মিস্টার হ্যারিস আমাকে আবার বুড়ো মনিবের কাছ থেকে কিনে নিয়েছিলেন। মনে মনে খুশি হয়েছিলাম, অন্তত একজন বন্ধুকে আমার কাছে পাব। রূপে গুণে আমার বড় বোন ছিল আমার মায়ের মতো। খুব ভালো লিখতে পড়তেও পারত। প্রথম প্রথম আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু পরে একদিন আবিষ্কার করলাম দরজা বন্ধ করে মিস্টার হ্যারিস প্রায়ই আমার বড় বোনকে চাবুক মারতেন। আমি নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম, কিন্তু কোনো সাহায্যই করতে পারতাম না। আপনি বলতে পারবেন কেন ওকে অমনভাবে অকারণে চাবুক মারা হতো? মিস্টার হ্যারিস ওর কাছ থেকে যা চাইতেন ও তা দিতে রাজি হতো না। ও যে কোনো মানুষের মতো অত্যন্ত সাধারণভাবে বাঁচতে চাইত। কিন্তু আপনাদের দেশে কৃতদাসী মেয়ের বাঁচার কোনো আইন নেই। বাগে আনতে না পেরে অবশেষে একদিন দেখলাম দাস ব্যবসায়ীদের অন্যান্য কৃতদাসদের সঙ্গে আমার বড় বোনকেও শেকলে বেঁধে অরলিয়েন্সের হাটে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করে দেওয়ার জন্যে। ওই ওর সঙ্গে আমার শেষ দেখা। বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আশেপাশে একটা মানুষও নেই যে আমাকে কুকুরের চাইতে একটু বেশি ভালো মনে করবে। ছোটবেলায় সারা রাত জেগে আমি একা একা কাঁদতাম। খিদে বা চাবুকের জন্যে নয়, কাঁদতাম আমার মার জন্যে, আমার বোনের জন্যে। এ পৃথিবীতে এমন একটা লোক ছিল না যে আমাকে একটু ভালোবাসবে। আপনার কারখানায় আসার আগ পর্যন্ত আমার সঙ্গে একটু ভালো করে কেউ কথা বলেনি। সেই হিসেবে আপনার ওখানেই আমার জীবনের সবচাইতে সুখের দিনগুলো কেটেছে। আপনি প্রথম আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। আপনার চেষ্টাতেই লেখাপড়া শিখেছি। একমাত্র ঈশ্বরই জানেন এর জন্য আপনার কাছে আমি কতটা কৃতজ্ঞ। আপনার ওখানে না থাকলে আমি কোনোদিনই এলিজাকে খুঁজে পেতাম না। আপনি তো আমার স্ত্রীকে দেখেছেন। যেমন সুন্দর দেখতে তেমন মিষ্টি ওর স্বভাব। ওর ভালোবাসা পেয়েই আমি প্রথম উপলব্ধি করতে পারলাম আমি একজন মানুষ এবং আমি এখনো বেঁচে আছি। কিন্তু আমার সুখ আমার মনিবের সহ্য হল না। বন্ধু বান্ধব প্রিয়জন যা যা ভালোবাসতাম সব কিছু থেকে সরিয়ে নিয়ে এলেন। কেন? সে শুধু নোংরা আর কদর্যতার মধ্যে আমাকে পিষে ফেলার জন্যে, আমাকে শেখানোর জন্যে যে আমি একজন নিগ্র কৃতদাস ছাড়া আর কিছুই নই। জর্জ এবার চেয়ার ছেড়ে উঠে অস্থিরভাবে পায়চারি করতে লাগল। ততক্ষণে ওর চোখের জল শুকিয়ে গিয়ে তার চাপা ক্রোধে ঝিকমিক করছে। মাঝে মাঝে আপনা থেকেই শক্ত হয়ে উঠছে হাতের মুঠো। উদ্দীপ্ত আবেগে সে আবার বলে চলল, তা সত্ত্বেও আমি সব কিছু মুখ বুজে সহ্য করতে রাজি ছিলাম। কিন্তু এলিজাকে ত্যাগ করে অন্য একটা মেয়ের সঙ্গে থাকার জন্যে উনি এমন পীড়াপিড়ি শুরু করলেন যে ব্যাপারটা আমার কাছে অসহ্য হয়ে উঠল। ঈশ্বর বা মানুষের অনিচ্ছা সত্ত্বেও আপনার দেশের আইনই ওকে এই অন্যায়িক আচরণ করার প্রেরণা দিয়েছে। আপনার দেশের আইনই আমার মা, বোন, স্ত্রী, এমনকি আমার নিজের হৃদয়কেও ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আপনার দেশের আইনই মানুষকে এমন শক্তিশালী করে তুলেছে যে কেন্টাকির একটা লোকও ওর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। এই আইনকে আপনি বলেন আমার দেশের আইন? না স্যার, আমার যেমন বাবা নেই, আমার কোনো দেশও নেই। আমি তাই চলেছি অন্য একটা দেশের খোঁজে। শুধু শান্তিতে চলে যাওয়া ছাড়া আমি আপনার দেশের কাছে আর কিচ্ছু চাই না। কানাডায় যদি একবার পৌঁছতে পারি, সে দেশের আইন আমাকে আশ্রয় দেবে।
আমি তাকেই আমার দেশের আইন বলে মেনে নেব। কিন্তু কেউ যদি আমার স্বাধীনতা অর্জনের পথে বাধা দিতে আসে, আমি ছেড়ে কথা বলবো না। আমি এখন মরিয়া হয়ে উঠেছি। মুক্তির জন্যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করতে আমি রাজি আছি। আপনাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, সেটা যদি তাদের পক্ষে ন্যায়সঙ্গত হয়ে থাকে, তাহলে আমার পক্ষে এটা অন্যায় কেন হবে? ঠিক আছে জর্জ, আমি আর তোমার পথে বাধা সৃষ্টি করতে চাই না। হলদে রেশমি একটা রুমালে মুখ মুছতে মুছতে মিস্টার উইলসন উত্তেজিত স্বরে বললেন, শুধু বৃদ্ধ হিসেবে আমি তোমাকে একটা অনুরোধ করব। খুব সাবধানে থেকো, আর অকারণে খুন খারাপি করো না। তুমি তো জানো কারো গায়ে হাত দেওয়াটা আমি একদম পছন্দ করি না। আপনার অনুরোধ আমি চিরকাল স্মরণ রাখব মিস্টার উইলসন। তোমার স্ত্রী কোথায়? বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। কোথায় গেছে একমাত্র ঈশ্বরই জানেন। আর কোনোদিন ওর সঙ্গে দেখা হবে কিনা তাও জানি না। তাই নাকি? কিন্তু সেটা কেন? ওরকম দয়ালু একটা পরিবারের আশ্রয় ছেড়ে? দয়ালু পরিবারও ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে, এবং আপনার দেশের আইনই তখন মার বুক থেকে দুধের শিশুকে ছিনিয়ে নিয়ে মনিবের ঋণ পরিশোধ করার জন্য বিক্রির অনুমতি দেয়। সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না। বলতে বলতেই পকেট হাতড়ে বৃদ্ধ এক তোড়া নোট বার করে জর্জের দিকে এগিয়ে দিলেন। এগুলো তুমি রেখে দাও। না স্যার, আপনি আমার জন্য অনেক করেছেন, সেজন্য আমি চিরকৃতজ্ঞ। আপনার টাকা আমি নিতে পারবো না। তাছাড়া এর জন্য হয়তো আপনি বিপদেও পড়তে পারেন। আমার কাছে যা আছে আমি চালিয়ে নিতে পারবো। না জর্জ, এই টাকা তোমারই। আমি তোমাকে ঠিক দেওয়ার সুযোগ করে উঠতে পারিনি। তুমি আর না করো না বাবা। জর্জ এবার আর সত্যিই না করতে ভরসা পেল না। হাত বাড়িয়ে নোটগুলো মিস্টার উইলসনের কাছ থেকে নিয়ে সে পকেটে রেখে দিল। এইভাবে তুমি কদ্দূর যাবে ঠিক বুঝতে পারছি না। আর তোমার সঙ্গে ছেলেটি কে? আমার বন্ধু। ছেলেটি সত্যিই খুব খাঁটি। বছরখানেক আগে ও কানাডায় পালিয়ে গিয়েছিল। সেখানেও শুনতে পায় ওর মনিব ওর উপর এত ক্রুদ্ধ হয়েছে যে ওর বুড়ো মাকে নির্মমভাবে চাবুক মেরেছে। সেখান থেকে ও ছুটে এসেছে মাকে সান্ত্বনা দেবার জন্যে। সুযোগ পেলে মাকে নিয়েই পালিয়ে যাবে। মার সঙ্গে দেখা হয়েছে ওর? না, এখনো হয়নি, তবে সুযোগ খুঁজছে। আমার সঙ্গে ওহাও পর্যন্ত গিয়ে যেসব বন্ধুরা আমাকে সাহায্য করবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ও আবার ফিরে আসবে। সত্যি তোমরা ভয়ঙ্কর একটা আগুন নিয়ে খেলছ। জর্জের চাপা ঠোঁটে ফুলে উঠল বিদ্রুপের তীক্ষ্ণ হাসি। স্তব্ধ বিস্ময়ে মিস্টার উইলসন ওর সর্বাঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলেন। তোমাকে তো চেনাই যায় না জর্জ, মনে হয় তুমি অন্য কোনো মানুষ। ঠিক তাই মিস্টার উইলসন, আগে ছিলাম কৃতদাস, এখন আমি স্বাধীন। বলা যায় না জর্জ, তুমি যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারো। তাই যদি ঘটে, জানবেন সব মানুষই সমান আর স্বাধীন মিস্টার উইলসন। তোমার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কিন্তু তুমি এই সরাইখানাতে এসে উঠলে কেন? সরাইখানাটা এত কাছে যে ওরা কোনো রকম সন্দেহই করবে না। ওরা আমাকে সাধারণত দূরের পথে বা সরাইখানাগুলোতে খুঁজবে। ওই জিমের মনিব এখানে থাকে না, কাজেই ওকে কেউ চিনতে পারবে না। ওর আশা সবাই ছেড়েই দিয়েছে। আর ওই বিজ্ঞাপনটার সঙ্গে আমার চেহারারও কোনো মিল নেই। কিন্তু তোমার হাতের দাগটা। দস্তানা খুলে জর্জ প্রায় শুকিয়ে আসা একটা গভীর ক্ষতচিহ্ন দেখালো। দিন 15 আগে মিস্টার হ্যারিস এটা আমাকে উপহার দিয়েছিলেন। ওর একটা বদ্ধ ধারণা হয়েছিল আমি একদিন নিশ্চয়ই পালাবো। মুচকি হেসে দস্তানাটা আবার পড়তে পড়তে জর্জ বলল, ব্যাপারটা বেশ আকর্ষণীয় মনে হচ্ছে না মিস্টার উইলসন?
ঠাট্টা রাখো বাবা, সব দেখে শুনে এমনিতেই আমার বুকের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এত বছর আমার বুকের রক্তও জমাট বেঁধেই ছিল, এখন টকবক করে ফুটছে। কাল সকালে ভোরের আলো ফুটে ওঠার আগেই আমি এখান থেকে চলে যাব। আশা করছি সন্ধ্যা নাগাদ ওহায়োতে পৌঁছে যাব। পলাতক নিগ্রোরা সাধারণত যা করে আমি কখনোই তা করব না। আমি দিনের বেলাতেই পথ চলব আর রাত্রিরে আশ্রয় নেব সবচাইতে নামী কোনো সরাইখানায়। বিদায় মিস্টার উইলসন। আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে কিনা জানি না। যদি কখনো জানেন আমি ধরা পড়েছি, তাহলে জানবেন আমি মারাও গেছি। খাড়া পাহাড়ের মতো একেবারে রিজু হয়ে দাঁড়িয়ে জর্জ হাতটা বাড়িয়ে দিল। মিস্টার উইলসন আন্তরিক ভঙ্গিতে করমর্দন করলেন, তারপর খুব সতর্ক থাকার জন্য অনুরোধ করে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। বিষণ্ণ মনে জর্জ বৃদ্ধের দিকে অপলক চোখে তাকিয়েছিল। হঠাৎ তার একটা কথা মনে হতেই সে বলল, শুধু আর একটা কথা মিস্টার উইলসন। কি বলো? আপনি আমার সঙ্গে প্রকৃত খ্রিস্টানের মতোই ব্যবহার করেছেন। আমি শুধু আপনার কাছে ছোট্ট একটা অনুগ্রহ ভিক্ষা চাইব। নতমুখে একটু নীরব থাকার পর জর্জ ধীরে ধীরে বলতে লাগল, আপনি ঠিকই বলেছেন। আমি ভয়ঙ্কর একটা বিপদের ঝুঁকি কাঁধে নিয়ে চলেছি। যদি মরিও, এই পৃথিবীতে আমার জন্য কাঁদার আর কেউ থাকবে না। খুন করে ওরা যদি আমাকে কুকুরের মতো মাটির নিচে পুঁতে রাখে, আমার হতভাগ্য স্ত্রী ছাড়া আর সবাই আমার কথা ভুলে যাবে। কেবল ওকেই সারা জীবন বিলাপ করে কাটাতে হবে। অনুগ্রহ করে এই পিনটা যদি ওকে পাঠিয়ে দিতে পারেন খুব ভালো হয়। বড়দিনে ও এটা আমাকে উপহার দিয়েছিল। বলবেন জীবনের শেষ দিনটা পর্যন্ত আমি ওকে ভালোবেসেছিলাম। আপনি কি অনুগ্রহ করে এই উপকারটা করবেন? নিশ্চয়ই, নিশ্চয়ই করব, কাঁপা কাঁপা গলায় বৃদ্ধ বললেন। কান্নায় রুদ্ধ হয়ে এসেছে তার কণ্ঠস্বর। তিনি হাতটা বাড়িয়ে পিনটা নিলেন। ওকে আমার শেষ ইচ্ছেটা জানাবেন। বলবেন ও যদি পারে যেন কানাডায় চলে যায়। ওর গিন্নিমা যতই ভালো হোক আর ওকে যতই ভালোবাসুক না কেন, দাসত্বের পরিণতি দুঃখ ছাড়া আর কিছুই হতে পারে না। ঈশ্বর আছেন কিনা আমি জানি না। হতাশার সঙ্গে ম্লান বেদনা মেশানো এক অদ্ভুত ভঙ্গিতে জর্জ কথাগুলো বলল। বৃদ্ধ অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। সারা জীবন চলার পথে এত অন্যায় অবিচার দেখেছি যে ঈশ্বর আছেন বলে আমার ঠিক বিশ্বাস হয় না। আপনি খ্রিস্টান, তাই আমার মনোভাব আপনাকে ঠিক বোঝাতে পারব না। না না জর্জ, দোহাই তোমার, ও কথা বলো না। আমি বলছি তুমি বিশ্বাস করো ঈশ্বর আছেন। হয়তো আছেন, আপনাদের জন্যে আছেন, কিন্তু আমাদের জন্যে কি সত্যিকারের কোনো ঈশ্বর আছেন? ঈশ্বর একটাই বাবা। আলো আর অন্ধকার জড়ানো মেঘের মধ্যে ন্যায়ের সিংহাসনের উপর তিনি প্রতিষ্ঠিত। তার উপর বিশ্বাস রাখো, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। আমি বলছি, দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। প্রচ্ছন্ন একটা তিক্ততা সত্ত্বেও ধর্মভীরু সরল মানুষটার নিষ্কোমল মুখের দিকে তাকিয়ে জর্জ রূঢ় কিছু বলতে সাহস পেল না। তাই শান্তস্বরে ছোট্ট করে বলল, ধন্যবাদ মিস্টার উইলসন, আপনার কথাটা আমি অবশ্যই ভেবে দেখব। তীব্র বেগে গাড়িটা ছুটে চলেছে। হ্যালি আর টম সিটের দুদিকে দুজন বসে যে যার নিজের চিন্তায় ডুবে রয়েছে। একই গাড়ি, একই আসন, দুজনের একই চোখ, কান, হাত, অঙ্গ প্রত্যঙ্গ। একই দৃশ্য ওদের দুজনের সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছে, অথচ দুজনের চিন্তাধারায় কি আশ্চর্য রকমের ভিন্ন। হ্যালি ভাবছে লম্বা চড়াই টমের দেহখানা যত বড়, এখনই তাকে বাজারে বিক্রি করা উচিত, না খাইয়ে পরিয়ে আরেকটু মোটা তাজা করে নিয়ে যাওয়া উচিত। ছেলে মেয়ে বুড়ো কৃতদাসের সংখ্যা আপাতত কম থাকায়
হাটা এখন ওদের চাহিদা খুব। ঠিক দামে টমকে বিক্রি করতে পারলে সেই দামে 2-3টে কৃতদাস কিনতে পারবে। তাছাড়া মানুষ হিসেবে সে যে কত বড় আজ সবাই তা দেখবে। অন্য ব্যবসায়ীরা যখন তাদের কৃতদাসদের শেকলে বেঁধে নিয়ে যায়, আমি তখন শুধু টমের পায়ে বেড়ি আর হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাচ্ছি। যদিও এখন পর্যন্ত বেচারা কিছু করেনি, তবু নিগ্রো জাতটাকে বিশ্বাস করা খুব কঠিন। আর সেই জন্যেই আমার মানবতা, আমার সাহসকে ওরা বাহবা না দিয়ে পারবে না। আর টম ভাবছে তার জরাজীর্ণ পুরনো বাইবেল থেকে পড়া যিশুর বাণীগুলো, যে বাণীর আলোকে সে তার হতোদ্যম বিষণ্ণ আত্মাটাকে হৃদয়ের অতল অন্ধকার থেকে টেনে তুলতে পারবে। একসময় হ্যালি পকেট থেকে কয়েকটা খবরের কাগজ বার করে বিজ্ঞাপনগুলো গভীর মনোযোগের সঙ্গে পড়তে লাগল। হ্যালি লেখাপড়া বেশি জানত না, তাই সাবলীল ভঙ্গিতে সে পড়তে পারছিল না। বিজ্ঞাপনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ করল যে বিজ্ঞাপনটি, নিগ্রো কৃতদাস বিক্রয়। আদালতের নির্দেশক্রমে ব্লুচারফোর্ড স্টেটের সম্পত্তি নিলামে বিক্রয় করিয়া বিক্রয়লব্ধ অর্থ পাওনাদার ও উত্তরাধিকারদের প্রদান করা হইবে। সেই কারণে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার কেন্টাকির ওয়াশিংটন শহরে আদালত প্রাঙ্গণের সম্মুখে যে সমস্ত নিগ্রো কৃতদাসদের নিলামে বিক্রয় করা হইবে তাহাদের নাম ও বয়স: হ্যাগার 60, জন 30, বেন 21, সাউল 25, অ্যালবার্ট 14। কার্যনির্বাহক স্যামুয়েল মরিস, টমাস ফ্লিন্ট। বিজ্ঞাপনটা 2-1বার পড়ার পর হাতের কাছে কথা বলার আর কাউকে না পেয়ে হ্যালি টমকে বলল, আমাকে এই নিলামটা একবার দেখে আসতে হবে, দামে পোষালে কিনব। তোরও তখন 2-4 জন সঙ্গী হয়ে যাবে। আমরা এখান থেকে সোজা যাব ওয়াশিংটনে, সেখানে তোকে জেল ফটকে আটকে রেখে আমি পরের দিন নিলামটা ঘুরে আসব। কোনো জবাব না দিয়ে টম নীরবে কথাগুলো শুনে গেল। তার মনে হলো সেদিন নিলামে আরও কত লোকের যে কপাল ভাঙবে সে শুধু ওরাই বলতে পারবে। স্বামী, স্ত্রী, ভাই বোন, বাবা মা, সন্তান ছেড়ে ওরা পাড়ি দেবে দূরের দেশে। তখন তার মতো ওরাও ঠিক এমনিভাবে বেদনায় মুষড়ে পড়বে। কোনো অন্যায় না করা সত্ত্বেও চোর, বদমাইশ, গুন্ডার, খুনিদের সঙ্গে ওদেরকেও আটকে রাখা হবে জেল ফটকে। সারাদিন চলার পর সন্ধ্যাবেলায় ওরা পৌঁছে গেল ওয়াশিংটনে। টমের থাকার ব্যবস্থা হলো জেলখানায়, আর হ্যালি গেল সরাইখানায়। পরদিন বেলা 11টার সময় আদালত প্রাঙ্গণের সামনে রীতিমতো ভিড় জমে উঠেছে। ক্রেতা বিক্রেতা উভয় ধরনের লোকই ঘোরাফেরা করছে, চেঁচাচ্ছে আর অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন জীবন্ত পণ্যগুলোকে নিলামে তোলা হবে। যেসব নিগ্রো কৃতদাসদের নিলামে তোলা হবে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে নারী পুরুষ সব একসঙ্গে বসে রয়েছে আর নিজেদের মধ্যে চাপা স্বরে কথা বলছে। ব্লুচারফোর্ড এস্টেটের যে নিগ্রোগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওরা বসে রয়েছে ভিন্ন একটা দলে। আদালত প্রাঙ্গণে পৌঁছে হ্যালি বীর দর্পে সেই দলটার দিকে এগিয়ে গেল। প্রায় বৃদ্ধা হয়ে আসা অথর্ব কৃতদাসী হ্যাগারের দিকে সে ফিরেও তাকাল না। কিন্তু কৃতদাসদের মধ্যে যার বয়স সবচেয়ে বেশি সেই জনকে জোর করে দাঁড় করিয়ে মুখ ফাঁক করে তার দাঁত দেখল, পিঠ বাঁকিয়ে পিঠের হাড় শক্ত কিনা পরীক্ষা করল, বিভিন্ন জায়গায় মাংসপেশির টিপে টিপে পরীক্ষা করল। এমনিভাবে একের পর এক দলের সবকটা কৃতদাসকে সে যাচাই করল। সবচাইতে পছন্দ হল 14 বছর বয়সের অ্যালবার্টকে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সে যতই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল, খুশিতে তার চোখ দুটো ততই ঝিকিয়ে উঠল। সম্ভবত হ্যালির মনোভাব বুঝতে পেরেছে বুড়ি হ্যাগার। সে বলল, আমাকে ছাড়া ওকে বিক্রি করা হবে না স্যার। ওরা বলেছে আমার ছেলেকে আর আমাকে একই সঙ্গে বিক্রি করা হবে। চোখে খুব একটা ভালো দেখতে না পেলেও আমি অনেক কাজ করতে পারি। ওর কথার কোনো জবাব না দিয়ে হ্যালি একটু দূরে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। মুখে চুরুট, হাত দুটো পকেটে ঢোকানো, মাথার টুপিটা হেলানো রয়েছে একপাশে। ওদের দেখে কেমন মনে হলো স্যার? পাশে দাঁড়ানো লোকটি হ্যালিকে জিজ্ঞেস করল।
এমনভাবে কথাটা বলল যেন হ্যালির মতামতের উপর ওর অনেক কিছু নির্ভর করছে। বেশ ভালোই, উপেক্ষার ভঙ্গিতে হ্যালি হালকা করে জবাব দিল, তবে আমি শুধু ওই ছেলেটার উপরেই আগ্রহী। বুড়ির সঙ্গে ছাড়া নাকি ওরা ছেলেটাকে বিক্রি করবে না? আরে রাখুন তো, কেউই হতচ্ছাড়া বুড়িটাকে কিনতে যাবে। তাহলে আপনি বুড়িটাকে কিনছেন না? পাগল হয়েছেন নাকি? আমি আধমোরা বেতো বুড়িটাকে কিনে কি করব? এমন সময় ভিড়ের মাঝ থেকে একটা গুঞ্জন শোনা গেল। হাঁকনদারকে দেখা গেল ভিড় ঠেলে এগিয়ে যেতে। ফাঁকা একটা জায়গায় টেবিল পেতে হাতুড়ি পিটিয়ে শুরু হয়ে গেল হাঁক ডাক। খোলা বাজারের দাস ব্যবসার চাইতে নিলামে কিছুটা সস্তাই মনে হলো। অপ্রত্যাশিত কম দামে হ্যালি দুটো নিগ্রো কৃতদাস পেয়ে গেল। এবার নিলামে চড়ানো হলো কিশোর অ্যালবার্টকে। বুড়ি হ্যাগার ছেলের হাত ধরে টেনে চিৎকার করতে লাগলো, আমাকে ওর সঙ্গে নিলামে চড়ানো হোক মাস্টার, আমাদের দুজনকে একসঙ্গে। সর এখান থেকে, তোরটা পরে ডাকা হবে। হাঁকনদার ঠেলে ওকে সামনে থেকে সরিয়ে দিল। বুড়ি পাগলের মতো চিৎকার করতে লাগল, কিন্তু ওর মর্মভেদী আর্তনাদ কারুর কানেই পৌঁছল না। অ্যালবার্টের জন্য দর আর উত্তেজনা তখন উত্তরোত্তর বেড়েই চলেছে। 6 জন ডাক দিয়ে চলছে সমানে। বড় বড় সজল চোখে অ্যালবার্ট স্পষ্ট করে কিছু বুঝে উঠতে পারার আগেই হ্যালি তাকে কিনে নিল। বুড়ি তখন হ্যালির পায়ের ওপর আছড়ে পড়ল, আমাকে ওর সঙ্গে কিনে নিন স্যার, নইলে আমি সত্যিই মরে যাব। আমি কিনি বা না কিনি, তুই এমনিতেই মরবি, সর এখান থেকে। হ্যালি লম্বা একটা লাথি মারল। বুড়ি চেঁচিয়ে পাড়া মাথায় করার আগেই তাকে নিলামে তোলা হলো, এবং সেই লোকটা যে একটু আগে হ্যালির সঙ্গে কথা বলছিল বুড়ি হ্যাগারকে জলের দামে কিনে নিল। মুহূর্তের জন্যে মাকে একবার দেখতে পেয়ে অ্যালবার্ট কান্না ভেজা গলায় চেঁচিয়ে উঠল, আমার জন্য তুমি কিছু ভেবো না মা, ওরা বলছিল তুমি নাকি খুব ভালো মনিবি পেয়েছ। তাতে আমার কিচ্ছু আসে যায় না রে, তোকে তো কোনোদিনই দেখতে পাবো না। বুড়ি হ্যাগারের বুক ফাটা আর্তনাদ এবার সবারই কানে এসে বিঁধল। হ্যালি তাড়াতাড়ি হাত কড়া পরিয়ে হাত কড়ার মধ্য দিয়ে একটা শেকল গলিয়ে কৃতদাস তিনটেকে জেলখানার দিকে তাড়িয়ে নিয়ে চলল। এই ঘটনার কয়েকদিন পর তার পণ্যগুলোকে নিয়ে হ্যালি ওহাইয়ের একটি স্টিমারে গিয়ে উঠল। পথের মাঝে মাঝে হ্যালির কয়েকজন দালাল তার জন্য আরও কিছু দাসদাসী কিনে রেখেছিল। ফেরিঘাট থেকে সেগুলোকেও স্টিমারে তোলা হলো। স্টিমারে হ্যালি ছাড়া আরও কয়েকজন দাস ব্যবসায়ী ছিল। বলা বাহুল্য, অন্যান্য মালপত্রের সঙ্গে জীবন্ত পণ্যগুলো রইল নিচের ডেকে। লা বেল রিভিয়ের। স্টিমারের নামটাই যে শুধু সুন্দর তাই নয়, দেখতেও বেশ সুন্দর। যেমন ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি মজবুত। জল কেটে তরতর করে এগিয়ে চলেছে। মাথার উপর রোদ ঝলমলে নীলাকাশ, দুপাশে একটু পরপরই বদলে যাচ্ছে মনোরম সব দৃশ্যাবলী। মাস্তুলের উপর যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাওয়ায় পতপত করে উড়ছে। ওপরের ডেকে শ্বেতাঙ্গ যাত্রীরা মনের আনন্দে নদীর দুপারের দৃশ্য উপভোগ করতে করতে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আত্মীয় স্বজনের বিয়োগ ব্যথায় কাতর হ্যালির লোকজনেরা বিষণ্ণ মুখে নিচের ডেকে বসে রয়েছে আর নিজেদের মধ্যে চাপা স্বরে কথা বলছে। মাঝে মাঝে হ্যালি এসে সাবধান করে দিয়ে যাচ্ছে, চুপচাপ ভদ্রলোকের মতো বসে থাকবি, একটু গোলমাল করেছিস কি মুশকিলে পড়বি। হ্যালি চলে যেতেই ওরা আবার সুখ দুঃখের কথা পাড়ছে। সত্যি আমার এত খারাপ লাগছে। শেকল বাঁধা হাতে টমের হাঁটু আঁকড়ে ধরে জন বলল, আসার সময় স্ত্রীর সঙ্গে দেখা হলো না, এইসবেরও বিন্দু বিসর্গও জানে না। বেচারি নিশ্চয়ই খুব ভাববে। টম জিজ্ঞেস করল, ও কোথায় থাকে? খুব কাছেই একটা সরাইখানায় ঝিয়ের কাজ করে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। টম কোনো জবাব দিল না, শুধু তার বুকের অতল থেকে বেরিয়ে এলো গভীর একটা দীর্ঘশ্বাস। ওপরের ডেক থেকে ভেসে আসছে শ্বেতাঙ্গ বাবা মা স্বামী স্ত্রী ভাই বোনদের মুখর কলহাস্য।
ছোট ছোট ছেলেমেয়েরা রঙিন প্রজাপতির মতো চারপাশে ঘুরছে, বেড়াচ্ছে, খেলছে, হাসছে। জানো মা, আমি এক্ষুনি দেখে এলাম, নিচ থেকে উঠে আসা ফুটফুটে একটা ছোট ছেলে তার মাকে বলল, এই স্টিমারেই একজন দাস ব্যবসায়ী রয়েছেন, অনেকগুলো কৃতদাস কিনেছে। তাই নাকি? মা সত্যি খুব অবাক হলেন। কি ব্যাপার, কি হয়েছে? পাশের মহিলাটি জিজ্ঞেস করলেন। নিচের ডেকে কয়েকজন কৃতদাস রয়েছে, মা বললেন। ছেলেটি উৎসাহ নিয়ে বলল, আমি নিজের চোখে দেখেছি, ওদের প্রত্যেকের হাতে শেকল বাঁধা রয়েছে। সত্যি, আমাদের দেশে এখনো দাসপ্রথা রয়েছে, ভাবতেও লজ্জা করে, হাই তুলতে তুলতে পাশের মহিলাটি বললেন। ছেলেটি আবার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। জল কেটে তরতরিয়ে এগিয়ে চলেছে লা বেল রিভিয়ের। ডেকের উপর পুরুষেরা ঘুরছে, কেউ বা চেয়ারে গা এলিয়ে দিয়ে খবরের কাগজ পড়ছে, নয়তো ধূমপান করছে। মেয়েরা বুনছে, ছোটরা খেলছে। পরের দিন কেন্টাকির ছোট শহরে স্টিমারটা কিছুক্ষণের জন্য থামল। কি একটা জরুরি কাজে হ্যালি নেমে গেল। একটু পরে সে যখন আবার ফিরে এলো, তার সঙ্গে এলো একটি কৃষ্ণাঙ্গ মহিলা। মেয়েটির পরনে বেশ সুন্দর ভদ্র পোশাক, কোলে ছোট্ট একটা শিশু। নিগ্রো চাকরটা মেয়েটির পেন্টাটা যথাস্থানে পৌঁছে দিয়ে নেমে যেতেই ইঞ্জিনের প্রচণ্ড গর্জনে কাঁপিয়ে বাঁশি বাজিয়ে স্টিমার ছেড়ে দিল। নিচের ডেকে মালপত্র আর বাক্সপেটটার মধ্যে দিয়ে পথ করে মেয়েটি নিগ্রো দাসদাসীদের জায়গায় গিয়ে বসল। তারপর হঠাৎ কেঁদে ওঠা শিশুটিকে শান্ত ও পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে উঠল। একটু পরে হ্যালি এসে চাপাস্বরে মেয়েটিকে কি যেন বলতে লাগল। টম লক্ষ্য করল মেয়েটার মুখখানা মেঘের মতো ক্রমশই কালো হয়ে উঠতে শুরু করেছে। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না, রাগত স্বরে মেয়েটি বলে উঠল। আপনি মিছিমিছি আমাকে বোকা বানাবার চেষ্টা করছেন। বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এটা দেখো। পকেট থেকে একখানা কাগজ বার করে হ্যালি মেয়েটাকে দেখালো। তোমাকে যে বিক্রি করা হয়েছে এটা তার দলিল। এতে তোমার মনিব নিজে হাতে সই করেছেন। আমি তাকে গুনে গুনে নগদ টাকা দিয়েছি। সুতরাং আমি যে তোমাকে মিছিমিছি বোকা বানাবার চেষ্টা করছি না, এটা তার প্রমাণ। আমি বিশ্বাস করি না আমার মনিব আমাকে ঠকাবেন। রীতিমতো উত্তেজিত স্বরে মেয়েটি আবার বলল, এটা কখনোই সত্যি হতে পারে না। বেশ, আমাকে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে যে কোনো ভদ্রলোককে জিজ্ঞেস করো, উনিই তোমাকে বলে দেবেন এতে কি লেখা আছে। এই যে শুনুন। অদূরে এক শ্বেতাঙ্গকে ডেকে হ্যালি ডাকল। যদি কিছু মনে না করেন, এতে কি লেখা আছে মেয়েটাকে একটু পড়িয়ে শুনিয়ে দেন না। ও কিছুতেই আমার কথা বিশ্বাস করতে চাইছে না। এ তো দেখছি জন ফস্টিকের সই করা একটা বিক্রয় দলিল। উনি লুসি নামে একটা ঝি আর তার বাচ্চাকে মিস্টার হ্যালি নামে এক ভদ্রলোকের কাছে বিক্রি করে দিয়েছেন। হ্যালি সদর্পে ঘোষণা করল, কি এবার বিশ্বাস হলো তো? দুহাতে কান চেপে লুসি আর্তনাদ করে উঠল, না না, এ সত্যি নয়। উনি নিজের মুখে বলেছেন আমাকে লুইসভিলে পাঠাচ্ছেন। ওখানে যে সরায়ে আমার স্বামী চাকরি করে, সেখানে আমাকে রাঁধুনির কাজে ভাড়া খাটাবার জন্য পাঠাচ্ছেন। উনি মিথ্যা বলবেন না। শান্ত স্বভাবের মিষ্টভাষী সেই লোকটি ধীরে ধীরে বললেন, কিন্তু উনি যে তোমাকে বিক্রি করে দিয়েছেন সেটা সত্যি। অন্তত এই দলিলে তাই লেখা আছে। ওই দলিলের কোনো দাম নেই। দৃঢ়স্বরে কথাগুলো বলেই লুসি নদীর দিকে মুখ ফিরিয়ে নিয়ে নির্নিমেষ চোখে তাকিয়ে রইল। স্টিমারটা তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে। প্রথম গ্রীষ্মের ঝিরঝিরে মিষ্টি একটা বাতাস বইছে। তার মন্দ মধুর পরশে দেহমন একেবারে জুড়িয়ে যায়। রৌদ্রদীপ্ত বিচ্ছুরিত সোনালি তরঙ্গমালার দিকে লুসি অপলক তাকিয়ে রয়েছে। ওপরের ডেক থেকে ভেসে আসছে শিশুদের মুখর কলহাস্য, কিন্তু হৃদয়টাকে মনে হচ্ছে যেন একটা অনড় পাথরের মতো। বাচ্চাটা জেগে উঠে ওর কোলের মধ্যে খেলা করছে, আর সত্যি জেগে আছে কিনা তা পরখ করার জন্যে যেন কচি হাতে বারবার মার চিবুকে আঘাত করছে। একসময় হঠাৎ যেন স্বপ্ন ভেঙে মা শিশুটিকে নিবিড় করে বুকের মধ্যে আঁকড়ে ধরল।
তখনই ওর মসৃণ চিবুক বেয়ে নেমে এলো অশ্রুধারা। তারপর ধীরে ধীরে একসময় ওকে অনেকটা শান্ত মনে হলো। লুসির বাচ্চাটা অসম্ভব ছটফটে, মাকে মুহূর্তের জন্যও স্থির থাকতে দিচ্ছে না, সবসময় কোল থেকে ছিটকে বেরিয়ে যাবার চেষ্টা করছে। তাই দেখে নিচের ডেকে তার কৃতদাস দাসীদের তদারক করতে আসা অন্য একজন শ্বেতাঙ্গ ভদ্রলোক বললেন, বাহ, ছেলেটি ভারী সুন্দর দেখতে তো, কত বয়সের? লুসি ছোট্ট করে জবাব দিল, 10.5 মাস। ভদ্রলোক শীষ দিতে দিতে পকেট থেকে একটা টফি বার করে বাচ্চাটার দিকে বাড়িয়ে ধরলেন। বাচ্চাটা সাগ্রহে হাত বাড়িয়ে ওটা নিয়েই মুখে পুরে দিল। ভদ্রলোক গাল টিপে বাচ্চাটাকে আদর করলেন। দারুণ তো, এরই মধ্যে সব বুঝে ফেলেছে। পকেটের মধ্যে হাত ঢুকিয়ে আপন মনে শীষ দিতে দিতে ভদ্রলোক এগিয়ে গেলেন রেলিংয়ের দিকে। সেখানে একটা প্যাকিং বাক্সের উপর বসে হ্যালি ধূমপান করছিল। ভদ্রলোক হ্যালির কাছ থেকে দেশলাইটা চেয়ে নিয়ে একটা চুরুট ধরালেন। ধন্যবাদ। রেলিংয়ে হেলান দিয়ে ভদ্রলোক হ্যালির দিকে ফিরে দাঁড়ালেন। আপনার সংগ্রহ তো বেশ ভালোই দেখছি। এর জন্য কম দৌড়ঝাঁপ করতে হয়নি। আমার মনে হয় খামারের কাজে ওকে বিক্রি করে দিলে বেশ ভালোই দাম পাওয়া যাবে। আমারও তাই মনে হয়। যদিও শুনেছি মেয়েটা রান্নার কাজে খুব দক্ষ, তবু ওর আঙুলগুলো দেখে মনে হচ্ছে তুলো তোলার কাজে আরও বেশি দক্ষতা দেখাতে পারবে। কিন্তু সেক্ষেত্রে মুশকিল হবে ওর বাচ্চাটাকে নিয়ে। অতটুকু দুধের বাচ্চাকে নিয়ে তো আর সেই তুলো তুলতে যাওয়া সম্ভব না। সে তো বটেই। সুযোগ পেলে আমি প্রথমেই চেষ্টা করব বাচ্চাটাকে কোথাও বিক্রি করে দিতে। ইচ্ছে করলে আপনি আমার কাছে বাচ্চাটা বিক্রি করতে পারেন। স্বচ্ছন্দে মুখে বললেও হ্যালি খুব একটা উৎসাহ দেখালো না। এরপরই শুরু হয়ে গেল দরাদরির পালা। অবশেষে হ্যালি $45 বাচ্চাটাকে বিক্রি করতে রাজি হল। লুসি কিছুই জানতে পারল না। হ্যালি জিজ্ঞেস করল, আপনি কোথায় নামবেন? লুইসভিলে। ভালোই হবে। আমরা যখন ওখানে পৌঁছব তখন সন্ধ্যা হয়ে যাবে। বাচ্চাটাও ঘুমিয়ে পড়বে, সেই ফাঁকে সরিয়ে ফেলতে হবে। কাজটা গোপনে করতে হবে যাতে ওর মা কিছু জানতে না পারে। আমি আবার কান্নাকাটি একদম পছন্দ করি না। বিক্রয় দলিল লিখে দেওয়ার পর ভদ্রলোক টাকা মিটিয়ে দিয়ে চলে গেলেন। লুইসভিলের জেটি ঘাটে যখন স্টিমার ভিড়ল, উতরানো সন্ধ্যার নিবিড় একটা প্রশান্তি নেমে এসেছে চারদিক জুড়ে। বাচ্চাটাকে কোলে নিয়ে লুসি চুপচাপ বসেছিল। বাচ্চাটা এখন একেবারে ঘুমে কাদা। লুইসভিলের নাম কানে যেতেই লুসি বাচ্চাটাকে দুটো প্যাকিং বাক্সের মধ্যে সন্তর্পণে শুইয়ে রেখে রেলিংয়ের ধারে গেল। তারপর রেলিংয়ের ওপর ঝুঁকে জেটি ঘাটে ভিড় করে দাঁড়ানো হোটেল পরিচারকদের মধ্যে ওর স্বামীকে ব্যাকুল আগ্রহে খুঁজতে লাগল। অথচ ওর আর শিশুটির মাঝের যাওয়া আসার পথটা তখন যাত্রীদের ভিড়ে একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে। এই অবকাশে সেই ভদ্রলোক চুপি চুপি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে ভিড়ের মধ্যে মিশে গেলেন। একটু পরে প্রচণ্ড গর্জন করে ধোঁয়া ছেড়ে স্টিমার চলতে শুরু করল। একটু একটু করে জেটি ঘাটটা সরে যেতে লাগলো দূরে। একসময় লুসি ওর পুরনো জায়গায় ফিরে এলো। দেখল বাচ্চাটা নেই, কেবল হ্যালি ওখানে বসে রয়েছে। লুসি বিস্ময়ে স্তম্ভিত হয়ে বলল, কি ব্যাপার, আমার বাচ্চাটা কোথায়? তোমার বাচ্চাটা নেই লুসি। একদিন না একদিন তুমি সবই জানতে পারবে, তাই তোমার কাছে গোপন করে লাভ নেই। তুমি যাচ্ছ দক্ষিণ দেশে, সেখানে তোমার বাচ্চাটাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ওকে আমি এখানকার এক লোকের কাছে বিক্রি করে দিয়েছি। ভদ্রলোক খুবই সম্ভ্রান্ত পরিবারের, তোমার চাইতে অনেক বেশি যত্ন নিয়ে ওরা ওকে মানুষ করবেন। লুসি কাঁদল না কিংবা চেঁচামেচি করল না, এমনকি একটা কথাও বলল না। শেলটা সোজা গিয়ে বেঁধেছে ওর হৃৎপিণ্ডের মাঝখানে। অবসন্ন দেহে ও বসে পড়ল। হাত দুটো শিথিলভাবে পড়ে রইল কোলের ওপর। সামনের দিকে তাকিয়ে রয়েছে বটে, কিন্তু কোনো কিছুই ওর চোখে পড়ছে না। ওপরের যা কিছু শব্দ, ইঞ্জিনের গর্জন, জলের ছলাৎ ছলাৎ, সব মিশে একাকার হয়ে স্বপ্নের মতো অস্পষ্ট ওর কানে এসে প্রবেশ করছে।
দুঃখ, বেদনা আর হতাশায় লুসি একেবারে পাথরের মতো নিস্পন্দ, নিথর। আমি জানি লুসি, মা হিসেবে প্রথম প্রথম তোমার খুবই কষ্ট হবে, সান্ত্বনা দেবার ভঙ্গিতে হ্যালি নরম গলায় বলল। কিন্তু তোমার মতো দেখতে শুনতে ভালো চটপটা একটা মেয়ের পক্ষে। আপনাকে সাবধান করে দিচ্ছি স্যার, এখন আমার সঙ্গে একটা কথাও বলবেন না। লুসির কণ্ঠস্বরে অদ্ভুত এক ক্রোধ মেশানো ছিল। অভিজ্ঞ ব্যবসায়ী স্পষ্টই বুঝতে পারল এখন আর মিছিমিছি ওকে ঘাঁটিয়ে কোনো লাভ হবে না, বরং সময়ই ওকে সান্ত্বনা দিতে পারবে। তাই কোনো কথা না বলে হ্যালি উঠে পড়ল, আর লুসি বাচ্চার পরিত্যক্ত জামায় মুখ ঢেকে চুপ করে রইল। এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত টম সমস্ত ব্যাপারটাই নীরবে লক্ষ্য করেছিল, এবং এর পরিণতি যে কি হতে পারে তাও তার অজানা ছিল না। যদিও আইনসঙ্গত ব্যবসায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, তবু তার মনে হল এর চাইতে নিষ্ঠুর বর্বরতা আর কিছু হতে পারে না। অথচ তার মতো অতি তুচ্ছ একজন মানুষের পক্ষে এর বিরুদ্ধে কিছুই করার ছিল না, কেবল মেয়েটির দুঃখে নিজের হৃদয়কে নিভৃতে রক্তাক্ত করে তোলা ছাড়া। ধীরে ধীরে টম মেয়েটির কাছে গিয়ে সান্ত্বনা দেবার ভঙ্গিতে কিছু বলতেই লুসি ডুকরে কেঁদে উঠল। চোখের কোল বেয়ে নেমে এলো জলের ধারা। বাইবেল সম্পর্কিত টমের কোনো কথাই ওর কানে গেল না। যেন ক্রোধে কান দুটো বধির হয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে বুকটা। ক্রমে রাত্রি নামল, শ্রান্ত ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম, শুধু শোনা যাচ্ছে মৃদু তরঙ্গোচ্ছ্বাস। সুন্দর বড় বড় চোখ দুটো মেলে দিয়ে লুসি আকাশের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সেখান থেকেও কোনো সান্ত্বনার বাণী ওর কানে এসে পৌঁছচ্ছে না। একটা প্যাকিং বাক্সের উপর নিজেকে টান টান করে মেলে দিয়ে টম মেয়েটির চাপা বিলাপ শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত্রিরে তার হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো তার পাশ দিয়ে কালো মতন কি একটা চলে গেল। তারপরই ঝপ করে জলে একটা কিছু পড়ার শব্দ শুনতে পেল। টম চকিতে ঘাড় ঘুরিয়ে দেখল মেয়েটির জায়গাটা খালি। তাড়াতাড়ি উঠে সে বৃথায় চারদিকে খুঁজে দেখল। তখনই বুঝতে পারল হতভাগিনী মেয়েটা শেষ পর্যন্ত চিরদিনের মতো শান্তি লাভ করেছে। এখন আর কোনো বেদনাই ওর হৃদয়কে স্পর্শ করতে পারবে না। চোখের নিমেষে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, অথচ নদীর স্রোত আগেরই মতন মনের আনন্দে নাচতে নাচতে ছুটে চলেছে। উজ্জ্বল সূর্যালোকিত ভোরে হ্যালির ঘুম ভেঙে গেল। সজীব মালপত্রগুলোর খোঁজ খবর নিতে এসে দেখল মেয়েটি নেই। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? টমকে সে জিজ্ঞেস করল। টম বলল, জানি না। নিশ্চয়ই রাত্রে অন্য কোনো স্টেশনে নেমে যায়নি। স্টিমার যখনই কোথাও থেমেছে আমি কড়া নজর রেখেছি। তোদের কাউকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না। টম নীরবে কথাগুলো শুধু শুনেই গেল, কোনো জবাব দিল না। হ্যালি তখন বাক্স গাঁটরি উল্টিয়ে স্টিমারের আগপাশতলা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও লুসিকে খুঁজে পেল না। শেষে ফিরে এসে টমকে বলল, এবার সত্যি কথাটা বলতো, আমি তোকে কাল রাত 4টে অবধি জেগে বসে থাকতে দেখেছি, তারপর আর দেখিনি। এর মধ্যে নিশ্চয়ই কিছু ঘটেছে। স্যার, শেষ রাতের দিকে মনে হলো কে যেন আমার পাশ দিয়ে চলে গেল, আর তখনই ঘুমটা ভেঙে গেল। তারপরই জলে কি যেন একটা পড়ার শব্দ শুনতে পেলাম। এর বেশি আমি আর কিছুই জানি না। লুসির মৃত্যুতে হ্যালি বিস্মিত বা আদৌ মর্মাহত হল না। শুধু পকেট থেকে ছোট খাতাটা বার করে মেয়েটির নামের পাশে লিখে রাখল, লস। মৃত্যুর চাইতে বরং এই লসের জন্যেই সে মনে মনে অস্বস্তি অনুভব করতে লাগল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কল টমস কেবিন, আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।